একটি দেশের দুজন ক্ষমতাশীল নেতা, দুজনের দল কিন্তু একটু ভিন্ন। একই দেশে দুজনের রাজনীতি, কিন্তু একটা টক শোতে যখন তাদের কথার লড়াই প্রকাশ্যে বাকবিতণ্ডে রূপ নেয়, তখন প্রশ্নটা আর শুধু ব্যক্তিগত বাকবিতণ্ড বা ব্যক্তিগত লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, কারণ এরপর শুরু হয় আরো বড় বড় কথার যুদ্ধ। ক্যামেরার সামনেই নয়, ক্যামেরার বাহিরেও। একজন এক কথা বলছেন, অন্যজন আবার তার জবাবও দিচ্ছেন। অভিযোগের পর অভিযোগ, বক্তব্যের পর বক্তব্য। আর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে এই সংঘাতের পিছনে হয়তো শুধু রাগ বা ব্যক্তিগত ক্ষোভই নয়, অন্য কিছু জড়িত আছে। তাহলে প্রশ্ন, এই দুই নেতার মধ্যে সংঘাতটা আসলে কোথায় থেকে শুরু হলো? এর ভিতরে আসলে রাজনৈতিক হিসাবগুলো কি কি? চলুন মূল ঘটনাটি একটু দেখে আসি। আপনার চরম বেয়াদব ছেলে, আপনার কাছে আমার সম্মান। আপনি বেয়াদব, আপনি লজ্জা করেন, আপনি বেয়াদব। আপনার কথা আমি টকশো রাখবো। আপনার মত যদি হতো, আপনি টেলিভিশনের মালিক নাকি? আপনি লজ্জা শরম আমি যখন যুক্তিতে পারেন না, যুক্তিতে পারেন না দেখে তো মিথ্যা কথা বলছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না দেখে মিথ্যা কথা বলছেন। কোন লজ্জায়? দর্শক, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এরপরে তুষার, এনসিপি নেতা, তিনি কিন্তু এই রাশেদ খানকে নিয়ে বেশ কিছু বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রী ধারে কাছেও বেসতে পারেন, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছিয়ে দৌড়াতে হয়। সর্বশেষ যেটা আমি বলবো যে দেখবেন একটা ঘটনা, খুব উদ্বেগজনক ঘটনা ঘটেছে গতকালকে হবিগঞ্জে। একটা সাবেক সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাচ্চা একটা ছেলে একসময় একটা ভুল করে একটা কথা বলে ফেলেছিল, অনভিজ্ঞ এবং বোঝে নাই হয়তো। তার প্রতি পুলিশের আক্রোশটা খেয়াল করবেন। এখান থেকে আপনি বুঝবেন যে পুলিশ কিভাবে আগের মতো আছে। তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাবিতে একটা মানববন্ধন কিংবা একটা হয়তো মিছিল করার পরিকল্পনা করেছিল। এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। তো সেটা তারা করবে না? তারা কি কোনো গোপন কর্মতৎপরতা কিংবা সন্ত্রাসী কর্মতৎপরতা করেছে? এই যে তারা একটা মিছিল করতে যাবে, সেখানে তাদেরকে মিছিলটা করতে দেওয়া হলো না। তাকে ধরে নিয়ে যেভাবে টেনে হিচড়ে মানে পুলিশ ভ্যানে প্রায় ছুঁড়ে ফেলার মতো করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। এবং আজকে আমরা জানতে পেরেছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু মুচলেখা নেওয়া হয়েছে যে তিনি আর রাজনীতি করতে পারবেন না। এখন ওই মেহেদী ছেলেটা তো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করে। এটা প্রতিবাদী জেনারেশন, প্রতিবাদ মানে তারা প্রতিবাদ করাটাকেই ঠিক মনে করে। এখন তাদেরকে আপনি প্রতিবাদটাও করতে দেবেন না। এবং ওই যে একটা ভুল কথা সে বলেছিল, এই কারণে পুলিশ এমনভাবে তার প্রতি আক্রোশ যে সুযোগ পেলেই তাকে একেবারে মেরে নাস্তানাবুদ করার মতো একটা বাসনা পুলিশের মধ্যে আছে। তো পুলিশ যদি আপনি আগের মতো চালান, তাহলে তো পুলিশ এরকমই করবে। এভাবে করে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দলীয় প্রতিষ্ঠানগুলোকে তারা কলুষিত করে এবং দলছুট বিভিন্ন মানে ব্যক্তিদেরকে, যারা নিজেদের দল ছেড়ে চলে এসেছে একটা সরকারি পদের জন্য, এই সমস্ত ব্যক্তিদেরকে তারা তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী তার আশেপাশে বসিয়ে দিয়েছে। এবং তারা জনগণের পয়সায় জনগণের অন্ন ধ্বংস করে বিরোধী দলের চরিত্র হনন, বিরোধী দলের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা রটনা করছে। তার সরকার ফেল করছে, কিন্তু সারাক্ষণ সে বিরোধী দলকে গালাগালি করছে। এই ধরনের মানে ব্যক্তিবর্গ এখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, যার হয়তো এমনিতে নিজের যোগ্যতায় একটা কেরানির চাকরি পাওয়ার কথা না, সে এখন রাজনৈতিক সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী হয়ে বসে আছে। এবার অথচ এই বিএনপি দলের অসংখ্য বঞ্চিত নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী আপনার প্রধানমন্ত্রী ধারে কাছেও বেসতে পারেন, তাদেরকে প্রধানমন্ত্রী গাড়ির আগে পিছিয়ে দৌড়াতে হয়। আর দলছুট ব্যক্তিদেরকে উনি কাছে বসিয়ে রেখেছেন। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্ল্যান। তো এই যে এই ধরনের আইন তারা করেছেন, তারা যদি মনে করেন যে আবারও গুম করবেন, আবারও মানবাধিকার লঙ্ঘন করবেন, বিএনপির একটা জিনিস বোঝা উচিত যে তারা কিন্তু ক্ষমতায় আসলে কতগুলো জিনিস বারবার ঘটে। তারা ক্ষমতায় আসলে কনসার্ট ঘটে, তারা ক্ষমতায় আসলে ফুলবাড়িয়া ঘটে, তারা ক্ষমতায় আসলে শনির আখড়ায় ঘটে। রানিং এমপি জনগণের ধাওয়া খেয়েছে, বিদ্যুৎ দিতে পারেন না, জ্বালানি দিতে পারেন না, এই কারণে সেই একই প্রবণতাগুলো কিন্তু এখন আলামতগুলো পুরোপুরি ফিরে এসেছে। এবং আপনারা দেখবেন, এটা বলেই শেষ করি, যে তারা সামনের নির্বাচন, মূল ইঞ্জিনিয়ারিংটা তারা করবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মানে নির্দলীয় সরকার, যার অধীনে নির্বাচন হওয়ার কথা, এটা যেন তারা করতে পারে, এজন্য ইতিমধ্যেই তাদের একজন দলীয় ব্যক্তিকে নির্বাচন কমিশনে তারা বসিয়ে দিয়েছে। তো এভাবেই বিএনপির প্ল্যান এগিয়ে চলছে। বাংলাদেশের মানুষও এখনো পর্যন্ত দেখে যাবে। লাস্ট একটা জিনিস বলি, যে ফ্যামিলি কার্ডের আপনি একটা দিক দেখতে পাচ্ছেন যে তাদের এই ফ্যামিলি কার্ডের নামে ইউএনওদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কিনা অনেক পরিশ্রম করে ওই জায়গাটায় যায়, তাদেরকে নাজেহাল হেনস্থা করছে বিএনপির অশিক্ষিত অ্যাক্টিভিস্টরা, অশিক্ষিত দলীয় নেতাকর্মীরা। কেন? কারণ তাদের দেওয়া যে তালিকা, এই তালিকাগুলো কিন্তু ইউএনওরা নিচ্ছেন না। যারা নিচ্ছেন না তাদের সাথে তারা এ ধরনের আচরণ করছেন। আছাড় মেরে নাকি তারা ইউএনওদেরকে পদ থেকে বের করে দেবেন।
তো এইভাবে যদি তারা সমস্ত কিছুতে দলীয় পুনর্বাসন করেন এবং ইউএনওদেরকে অপদস্থ করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অপদস্থ করেন, এগুলো তো মামাবাড়ির আফতার না, আপনাদের মানে দলীয় দোকান নাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, যেখানে আপনারা তাদেরকে এভাবে অপমান করবেন। দর্শক, এখন বিরোধিতা করতে আর আওয়ামী লীগকে দরকার নেই। নিজেদের সব গোপন রহস্য, বিএনপির আমলনামা বা বিরোধী পক্ষের আমলনামা নিজেরাই প্রকাশ করা শুরু করে দিয়েছে। এতে একটা জিনিস সুবিধা হয়েছে আমাদের জনগণকে, রাজনীতির পাড়ার কূটনীতি সেটি আসলে আমরা কিন্তু কম বুঝি, কম জানি। সাধারণ জনগণ এগুলো বুঝতে পারে না। এইসব বিতর্ক না হলে আমরা কিভাবে বুঝবো আসলে রাজনীতি পাড়াতে কি কূটনীতি চলছে? দর্শক, এই ধরনের ভিডিও সবসময় সবার আগে দেখতে মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো সুন্দর একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।